সব গল্প শুরু হয় শব্দ দিয়ে না, কিছু গল্প শুরু হয় একটা চুপ করে থাকা মুহূর্ত দিয়ে। সেদিন বিকেলটা অদ্ভুতভাবে শান্ত ছিল। আকাশে রোদ ছিল, কিন্তু তার মধ্যে একটা ক্লান্ত ভাব, যেন দিনটা নিজেই কিছু হারিয়েছে। আমি জানালার পাশে বসেছিলাম, হাতে একটা বই, কিন্তু চোখে কোনো লাইন ধরা দিচ্ছিল না। মনটা কোথাও আটকে ছিল। ঠিক তখনই ও এলো। ওর নাম ছিল নীরা। আমি জানতাম না এই নামটা একদিন আমার বুকের ভেতর এতটা ভারী হয়ে থাকবে। নীরা লাইব্রেরির দরজা ঠেলে ঢুকল, চুলগুলো অগোছালো, চোখে অদ্ভুত একরকমের নীরব আত্মবিশ্বাস। ও কাউকে খুঁজছিল না, তবু মনে হচ্ছিল যেন কাউকে খুঁজতেই এসেছে। আমি তাকিয়েছিলাম, খুব স্বাভাবিকভাবে, কিন্তু তাকানোর সেই 1 সেকেন্ড আমার জীবনের সময়রেখা বদলে দিল। ও তাকালো না, তবু আমি অনুভব করলাম কেউ একজন এসে আমার নির্জনতায় বসে পড়েছে। নীরা জানালার পাশের চেয়ারটায় বসল, আমার ঠিক বিপরীতে। আমাদের মাঝখানে শুধু একটা টেবিল আর অসংখ্য না বলা কথা। বাইরে হালকা বাতাস বইছিল, পাতাগুলো নড়ছিল, কিন্তু ভেতরে আমার বুকের মধ্যে কিছু একটা খুব জোরে নড়ে উঠেছিল। আমি বইয়ের পাতা উল্টালাম। শব্দটা ইচ্ছে করে একটু বেশি করলাম, যেন ও খেয়াল করে। নীরা তখনও চুপ। ওর চোখ ছিল বইয়ে, কিন্তু মনটা যে সেখানে নেই আমি টের পেয়েছিলাম। হঠাৎ ও বলল, এই বইটা ভালো? একটা ছোট প্রশ্ন, কিন্তু আমার গলা শুকিয়ে গিয়েছিল। আমি বললাম, শেষটা খুব সুন্দর। ও হালকা হাসল। এই হাসিটাই ছিল আমার সর্বনাশ। শেষটা সুন্দর মানে? ও জিজ্ঞেস করল। আমি থামলাম। কিভাবে বলি কিছু শেষ সুন্দর হয়, কারণ তার ভেতর অনেক কষ্ট লুকানো থাকে। আমি বললাম, শেষে কিছু হারাতে হয়, তাই সুন্দর লাগে। নীরা আর কিছু বলল না, শুধু জানালার বাইরে তাকালো। সেই প্রথম দিন আমরা খুব কম কথা বলেছিলাম, কিন্তু অদ্ভুতভাবে আমার মনে হচ্ছিল আমি ওকে অনেক দিন ধরে চিনি। দিনের পর দিন নীরা একই সময়ে আসত, একই চেয়ার, একই জানালা। আমাদের কথোপকথন ছিল ছোট ছোট, কখনো বই নিয়ে, কখনো বৃষ্টি নিয়ে, কখনো একেবারেই কিছু না। কিন্তু নীরবতার মধ্যেই আমাদের সবচেয়ে বেশি কথা হতো। একদিন সাহস করে জিজ্ঞেস করলাম, তুমি এত চুপ থাকো কেন? নীরা হাসল। এই হাসির মধ্যে আনন্দ কম, অভ্যাস বেশি। সব কথা বললে, ও বলল, নিজের কিছু থাকে না। আমি সেদিন বুঝেছিলাম এই মেয়েটার ভেতরে অনেক অজানা গল্প জমে আছে। আমি জানতাম না এই গল্পগুলোর কিছু একদিন আমার বুকের ভেতর চিরদিনের জন্য রয়ে যাবে। সেদিন বাড়ি ফেরার সময় হালকা বৃষ্টি শুরু হয়েছিল। আমি ভিজছিলাম, কিন্তু কেমন করে যেন ভেতরটা খুব উষ্ণ লাগছিল, কারণ আমি জানতাম আজ এমন একজনকে পেয়েছি যাকে হারালে আমি আর আগের মতো থাকতে পারব না। কিছু মানুষকে আপনি প্রতিদিন দেখেন, কিন্তু একদিন হঠাৎ করে বুঝতে পারেন তাদের অনুপস্থিতি আপনার দিনের ছন্দটা ভেঙে দেয়। নীরার ক্ষেত্রেও ঠিক সেটাই হয়েছিল। একদিনও আসেনি। লাইব্রেরির চেয়ারটা ফাঁকা ছিল, জানালার পাশে আলো পড়ছিল, কিন্তু আলোয় আর উষ্ণতা ছিল না। আমি বারবার ঘড়ির দিকে তাকাচ্ছিলাম, নিজেকে বোঝাচ্ছিলাম এতটা অস্থির হওয়ার কিছু নেই, কিন্তু মন মানছিল না। সেদিন বই পড়া হয়নি, চুপচাপ বসে শুধু একটা ফাঁকা চেয়ার দেখেছি। পরের দিন নীরা এলো, দেরিতে, চোখে ক্লান্তি। আমি স্বাভাবিক হওয়ার চেষ্টা করলাম, কিন্তু গলা কেঁপে উঠেছিল। কাল আসনি কেন? প্রশ্নটা বেরিয়ে গেল আমার অজান্তেই। নীরা একটু থামল, তারপর বলল, মনটা ভালো ছিল না। এই একটা লাইনেই আমি বুঝে গিয়েছিলাম ও আর কিছু বলতে চায় না। আমি আর প্রশ্ন করিনি, কিন্তু সেই দিন থেকেই আমাদের মধ্যে একটা অদ্ভুত কাছাকাছি আসা শুরু হলো। নীরা কখনো কখনো নিজের বইটা আমার দিকে এগিয়ে দিত, বলতো, এই লাইনটা পড়ো। আমি পড়তাম, কিন্তু লাইনের চেয়ে ওর চোখের দিকে বেশি তাকিয়ে থাকতাম। একদিন বৃষ্টি নেমেছিল, হঠাৎ। জানালার কাছে পানি পড়ছিল টুপটাপ করে। নীরা বাইরে তাকিয়ে বলল, বৃষ্টি আমার ভালো লাগে না। আমি অবাক হয়েছিলাম। বাংলায় বৃষ্টি অপছন্দ করা মানুষ খুব কম। কেন? আমি জিজ্ঞেস করলাম। নীরা খুব শান্ত গলায় বলল,
বৃষ্টি মানুষকে থামিয়ে দেয়, আর আমি থামতে ভয় পাই। আমি সেদিন বুঝেছিলাম এই মেয়েটা শুধু নীরব না, ভাঙাও। ধীরে ধীরে আমরা লাইব্রেরির বাইরেও হাঁটতে শুরু করলাম। ক্যাম্পাসের রাস্তা, চা স্টল, পুরনো গাছের ছায়া। কথা কম, চুপ বেশি, কিন্তু নীরবতার ভেতরেও একটা অদ্ভুত নিরাপত্তা ছিল। একদিন আমি বললাম, তুমি খুব শক্ত। নীরা হেসে বলল, না, আমি শুধু অভ্যস্ত। এই শব্দটা, অভ্যস্ত, আমার বুকে লেগেছিল। এক সন্ধ্যায় চা স্টলে বসেছিলাম আমরা। হালকা কুয়াশা, চারপাশে লোকজনের কোলাহল। হঠাৎ নীরা বলল, কাউকে খুব বেশি আপন করে নিও না। আমি তাকালাম অর্ধেকে। কেন? আমি জানতে চাইলাম। নীরা আমার চোখে চোখ রেখে বলল, কারণ সবাই থাকে না। আমি কিছু বলিনি, কিন্তু সেই মুহূর্তে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম ও যদি চলেও যায় তবুও আমি থাকব। আমি জানতাম না এই সিদ্ধান্তটাই একদিন আমাকে ভেঙে দেবে। কিছুদিন পর নীরা আমার নাম ধরে ডাকতে শুরু করল। এই নাম ধরা ডাকের ভেতরে একটা অদ্ভুত অধিকার ছিল। আমি ধীরে ধীরে বুঝছিলাম আমি ওকে ভালোবেসে ফেলছি, কিন্তু বলার সাহস ছিল না। কারণ কিছু ভালোবাসা বলার আগেই ভেঙে যাওয়ার ভয় নিয়ে আসে। একদিন নীরা হঠাৎ বলল, যদি আমি একদিন হঠাৎ চলে যাই? আমি হেসে বললাম, কোথায় যাবে? নীরা উত্তর দিল না, শুধু দূরে তাকিয়ে রইল। সেদিন আমি প্রথমবার ভয় পেয়েছিলাম। ভয়, এই মানুষটা আমার হয়ে উঠবে না। আমি বুঝতে পারছিলাম আমরা খুব কাছে এসে গেছি, এত কাছে যেখান থেকে ফিরে যাওয়া সবচেয়ে কষ্টের। কিছু অনুভূতি নাম না পেলেও সবচেয়ে বাস্তব হয়। আমি আর নীরা কখন যে চেনা মানুষ থেকে অপরিহার্য অভ্যাস হয়ে গেছি তা কেউ খেয়াল করেনি, আমরাও না। একদিন নীরা দেরি করে এলো, চোখ লাল, মুখে সেই চুপচাপ মুখোশ। আমি জিজ্ঞেস করলাম না, কারণ আমি বুঝে গিয়েছিলাম সব প্রশ্নের উত্তর চাওয়া যায় না। কিছুদিন ধরে ও বদলে যাচ্ছিল, হাসি কমে গিয়েছিল, চুপ আরও গভীর। এক বিকেলে লাইব্রেরি থেকে ফেরার পথে হঠাৎ নীরা থেমে গেল। চারপাশে মানুষ, কোলাহল। নীরা বলল, তুমি কি আমাকে খুব কাছের মানুষ ভাবো? এই প্রশ্নটা আমার বুকের ভেতর একসাথে সুখ আর ভয় ঢুকিয়ে দিল। আমি খুব ধীরে বললাম, হ্যাঁ। নীরা চোখ নামিয়ে নিল। তুমি জানো, কিছু মানুষ খুব কাছাকাছি আসতে পারে না। আমি কিছুক্ষণ চুপ করে থেকে বললাম, আমি জানি। কিন্তু সত্যি কি জানতাম? সেই দিনটার পর আমাদের মাঝে একটা অদৃশ্য দেয়াল উঠতে শুরু করল। নীরা আগের মতো কথা বলতো না, আমার মেসেজের উত্তর দিত দেরিতে, কখনো দিতই না। আমি অপেক্ষা করতাম, কারণ অপেক্ষা করা ছাড়া আর কিছু করার ছিল না। একদিন সাহস করে বললাম, তুমি কি আমাকে এড়িয়ে যাচ্ছ? নীরা চুপ করে রইল। এই নীরবতাই ছিল সবচেয়ে কঠিন উত্তর। আমি তখন বুঝে গিয়েছিলাম আমি ওকে ভালোবাসি, কিন্তু ভালোবাসা কখনো দুই দিক থেকে সমান আসে না। এক সন্ধ্যায় হালকা বৃষ্টি পড়ছিল। নীরা জানালার পাশে দাঁড়িয়েছিল, চুল ভিজে, চোখে অদ্ভুত এক ধরনের শূন্যতা। আমি খুব ধীরে বললাম, নীরা, আমি। ও আমার দিকে তাকালো। এই তাকানোই ছিল অনুরোধ। আমি থেমে গেলাম, কারণ আমি বুঝে গিয়েছিলাম কিছু কথা বলা মানে কিছু হারানো। নীরা বলল, ভালোবাসা কখনো কখনো সবচেয়ে স্বার্থপর জিনিস হয়। আমি বললাম, কেন? ও বলল, কারণ এটা মানুষকে ধরে রাখতে চায়। এই কথাটা আমাকে কাঁপিয়ে দিয়েছিল। আমি বুঝতে পারছিলাম ও দূরে যেতে চাইছে, কিন্তু আমি টেনে ধরছি। একদিন নীরা বলল, আমার হয়তো অন্য জায়গায় যেতে হবে। আমি জানতে চাইলাম না কোথায়, কারণ আমি ভয় পাচ্ছিলাম উত্তরটা শোনার। সেই রাতেই আমি ঘুমাতে পারিনি। মনে হচ্ছিল আমার জীবনের সবচেয়ে প্রিয় মানুষটা চুপচাপ হাঁটতে হাঁটতে দূরে চলে যাচ্ছে, আর আমি শুধু তাকিয়ে আছি। পরের দিন নীরা আসেনি, তার পরের দিনও না। আমি বারবার সেই চেয়ারটার দিকে তাকাচ্ছিলাম, খালি, নিঃশব্দ। হঠাৎ বুঝতে পারলাম আমি যাকে হারাতে ভয় পাচ্ছিলাম সে হয়তো অনেক আগেই চলে গেছে। কিছু প্রেম পাওয়ার আগেই হারিয়ে যায়, আর কিছু মানুষ থেকে যায় ভেতরের শূন্যতায়। কিছু মানুষ চলে যাওয়ার আগে কোনো শব্দ করে না, তারা শুধু থেকে যাওয়া মানুষটার ভেতরে একটা শূন্যতা রেখে যায়।
নীরা ফিরে এলো 3 দিন পর। আমি ওকে দেখেই বুঝেছিলাম এই আশা থাকার জন্য না। ওর চোখে কোনো ভয় ছিল না, ছিল সিদ্ধান্ত। আমরা লাইব্রেরির সেই পুরনো জায়গাটায় বসলাম, জানালার পাশে, যেখানে আমাদের নীরবতা সবচেয়ে বেশি কথা বলতো। আজ সেই নীরবতা অসহনীয় লাগছিল। আমি প্রথমে কিছু বলিনি, কারণ জানতাম যা বলবো তা আটকাতে পারবে না। নীরা নিজেই কথা শুরু করল, আমি চলে যাচ্ছি। এই 4টে শব্দ আমার বুকের ভেতর কিছু একটা ভেঙে দিল। আমি শান্ত থাকার চেষ্টা করলাম, ভীষণ চেষ্টা। কবে? আমি জিজ্ঞেস করলাম। শিগগিরই। আমি হাসলাম। এই হাসিটা ছিল সবচেয়ে মিথ্যে। ফিরবে? আমি প্রশ্ন করলাম। নীরা আমার দিকে তাকালো। এই তাকানোই ছিল কষ্ট, কিন্তু কোনো প্রতিশ্রুতি না।